নমস্কার, আপনারা শুনছেন ইনস্ক্রিপ্টের ক্রাইম পডকাস্ট। সালটা 1933। ইংল্যান্ড অ্যাসেজ জিততে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বডি লাইন বোলিং করছে। হিটলার জার্মানির চ্যান্সেলর হয়েছেন। চৌধুরী রহমত আলী খান পাকিস্তান নামক আরেকটি দেশ বানানোর দাবি প্রথম পেশ করেছেন। এই এতগুলি ঐতিহাসিক ঘটনা সত্ত্বেও সেই সময় সারা বিশ্বের তাবড় তাবড় সংবাদপত্রের হেডলাইন দখল করেছিল কলকাতার একটি মার্ডার কেস। শিরোনামে এক জমিদারের হত্যাকাণ্ড। কত হত্যাই হয়ে থাকে, কিন্তু এই হত্যায় কি এমন ছিল যা গোটা বিশ্বের নজর কলকাতার দিকে ঘুরিয়ে দিল? আসলে অভিনব এই খুনে ব্যবহার করা হয়েছিল বায়োলজিক্যাল অস্ত্র। এই ধরনের অস্ত্র ব্যবহার করে খুন ভারতে এর আগে কখনো দেখা যায়নি। 1933 অর্থাৎ দুটি বিশ্বযুদ্ধের মাঝের সময়ে সারা বিশ্বে বায়োলজিক্যাল অস্ত্র নিয়ে আলোচনা চলছে। কতটা মারাত্মক হতে পারে এর ব্যবহার তা নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। এমন সময় এই খুন নজর কেড়েছিল গোটা বিশ্বের। 1933 সালের 26শে নভেম্বর কনকনে ঠান্ডায় ঘুম ভেঙেছে কলকাতার। ভোরবেলা হাওড়া রেল স্টেশন দিয়ে হেঁটে চলেছে বছর 20 এক যুবক। যে সে কেউ নয়, পাকুড়ের ভাবী জমিদার অমরেন্দ্র চন্দ্র পাণ্ডে। পাকুড় বর্তমানে ঝাড়খণ্ডে পড়লেও সেই সময়ে তা বাংলা প্রভিন্সের মধ্যে পড়ত। বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠছিলেন অমরেন্দ্র, সঙ্গে ছিল ভাই ও বোনেরা। হঠাৎ করেই গায়ে শাল মোড়ানো একজনের সঙ্গে ধাক্কা লাগে অমরেন্দ্রর। তখনই হাতে সূচ ফোটার মতো একটা অনুভূতি হয় তার। তারপর সে তাকিয়ে দেখে হাতে ফুসকুড়ির সাইজের একটা ফুটো লেগে রয়েছে, 2 ফোঁটা রক্ত। অমরেন্দ্রর বোন বনবালা তক্ষুনি ডাক্তার দেখাতে বলে, কিন্তু বাদ সাধে সৎ ভাই বিনয়েন্দ্র। এতটা পর্যন্ত যখন চলেই আসা গেছে, তখন না হয় পাকুড়ে গিয়ে চিকিৎসা করা যাবে। কিন্তু ট্রেনে উঠতেই শরীর খারাপ হতে শুরু করে অমরেন্দ্রর। ফিরে আসতে হয় কলকাতায়। সেই সময়ে কলকাতার সবচেয়ে বড় ডাক্তার ছিলেন নলিনী রঞ্জন সেনগুপ্ত। ঘা দেখেই নলিনী রঞ্জনের সন্দেহ হয়। তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দেন রক্ত পরীক্ষা করানোর। হাত ফুলে যেতে থাকে অমরেন্দ্রর, পাল্লা দিয়ে বাড়তে থাকে জ্বর, শুরু হয় রক্তবমি। ডক্টর নলিনী রঞ্জন সেনগুপ্ত পরিবারকে জানিয়ে দেন, অমরেন্দ্রকে বাঁচানো মুশকিল। গোটা জমিদার পরিবার দুশ্চিন্তায় পড়ে গেল, কারণ অমরেন্দ্র ছিল তাদের ভাবী জমিদার। বিয়েও হয়নি, পরবর্তী উত্তরাধিকারী কে হবে সেই চিন্তা ভাবাচ্ছিল সকলকে। এমন সময় মুশকিল আসান হয়ে এলো বিনয়েন্দ্র। সে এক ডাক্তারকে ধরে নিয়ে আসে। ডাক্তার আশ্বাস দিলেন, সুস্থ হয়ে উঠবে অমরেন্দ্র। ডাক্তারবাবু এই ঘোষণা করার পরের দিনই কোমায় চলে যান অমরেন্দ্র। কয়েকদিন পর ইহলোকের মায়া ত্যাগ করেন পাকুড়ের তরুণ জমিদার। পরিবারে কান্নার রোল ওঠে। এস্টেটের জমিদার মারা গেছে, কাঁদছিল এস্টেটের বড় কুমার বিনয়েন্দ্র। তবে একই সঙ্গে ভাইয়ের শেষকৃত্যের ব্যবস্থাও করছিল, যেন একটু তাড়াতাড়ি সেসব বন্দোবস্ত করছিল সে। মারা যাওয়ার মাত্র 2 ঘন্টার মধ্যেই অমরেন্দ্রর ডেথ সার্টিফিকেট বের করিয়ে নেয় ডাক্তারকে দিয়ে। অমরেন্দ্র যখন নেই, এবার পরিবারের একমাত্র ছেলে হিসেবে পড়ে রইল বিনয়েন্দ্র। যথারীতি সেই হলো পাকুড়ের ভাবী জমিদার। গল্প এখানেই শেষ হয়ে যেত, যদি না ডক্টর নলিনী রঞ্জন সেনগুপ্তর নির্দেশ মতো অমরেন্দ্রর রক্ত পরীক্ষা করানো হতো। পরীক্ষার রিপোর্ট আসতেই চক্ষু চড়ক গাছ প্যাথোলজিস্টের। পরীক্ষায় দেখা গেল
অমরেন্দ্রর রক্তে রয়েছে এসিনিয়া পেস্টিস। এই রক্ত পরীক্ষার রিপোর্ট সম্বন্ধে পান্ডে পরিবারকে জানানোর আগেই খবর পৌঁছে গেল ব্রিটিশ সরকারের কাছে। কারণ এটি সেই ব্যাকটেরিয়া যার মাধ্যমে ঊনবিংশ শতাব্দীর একদম শেষ ভাগে ভারতে ছড়িয়ে পড়েছিল বিউবনিক প্লেগ। 1895-96 সাল নাগাদ উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর নরক বানিয়ে দিয়েছিল প্লেগ মহামারী। কলকাতায় সেরকমভাবে প্রভাব ফেলতে না পারলেও সরকার এই রোগকে অতি সংবেদনশীল রোগের তালিকায় রেখেছিল। তাই প্লেগের জীবাণু পাওয়া গেলেই সত্তর সরকারকে খবর দেওয়ার নির্দেশ ছিল। সেই খবর পাওয়ার পর অতি দ্রুত একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে ব্রিটিশ সরকার। সারা শহরে খোঁজা শুরু হয় কারো প্লেগ হয়েছে কিনা। যখন দেখা গেল শহরে কোথাও প্লেগ হয়নি, তখন সকলেরই সন্দেহ হলো অমরেন্দ্রর মৃত্যু মোটেই স্বাভাবিক মৃত্যু নয়, খুন। পান্ডে পরিবারের সঙ্গে কথা বলে কলকাতা পুলিশ যখন সূচ ফোটানোর ব্যাপারটা জানতে পারে, তারা মনে করল সেই সূচের মাধ্যমেই এই ব্যাকটেরিয়া অমরেন্দ্রর শরীরে প্রবেশ করানো হয়েছে। সেই সময় শরৎচন্দ্র মিত্রের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে বেঙ্গল ইন্টেলিজেন্স সার্ভিস। শরৎবাবুর সবচেয়ে বড় প্রশ্ন ছিল, কিভাবে এই ব্যাকটেরিয়া কলকাতায় এলো? প্লেগের ব্যাকটেরিয়া তো শুধুমাত্র রাখা রয়েছে বোম্বের হ্যাপকিন্স ইনস্টিটিউশনে, তাও অত্যন্ত কড়া পাহারায়। তা সত্ত্বেও প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না তদন্তকারীরা। এমন সময় অমরেন্দ্রর বোন জানায় তার সন্দেহ রয়েছে বিনয়েন্দ্রর উপর। তার দাবি বর্দায় চিকিৎসা করাতে দেয়নি, দাদা মরলে সবচেয়ে লাভবান হবে বর্দায়। এরপর বিনয়েন্দ্রর ওপর নজর রাখা শুরু করে কলকাতা পুলিশ। এই খবর কানে যেতেই একটা মারাত্মক ভুল করে বসে সে। বিনয়েন্দ্র যখন জানতে পারে তার বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে, জমিদারি ছেড়ে পালানোর চেষ্টা করে সে। আসানসোল থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ এতটুকু বুঝে যায় যে অমরেন্দ্র হত্যায় অন্যতম ষড়যন্ত্রকারী বিনয়েন্দ্রই। একই সঙ্গে তারানাথ ভট্টাচার্য নামে তার ঘনিষ্ঠ এক ডাক্তারকেও গ্রেপ্তার করে পুলিশ। এই ডাক্তারই এসে বলেছিল শীঘ্রই সুস্থ হয়ে উঠবে অমরেন্দ্র। পুলিশ তদন্ত করে জানতে পারে তারানাথ কয়েকদিন আগেই বম্বে গিয়েছিল বিশেষ একটি কাজে। ব্যাস, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় তাদের জন্য। বছর দুয়েক আগে 18 বছরের জন্মদিনে যখন অমরেন্দ্রকে ভাবী জমিদার ঘোষণা করা হয়, তখন থেকেই সৎ ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা আঁটতে থাকে বিনয়েন্দ্র। আসলে পাকুড় এস্টেটের বড় কুমার বিনয়েন্দ্র চন্দ্র পান্ডে ছিল মহালম্পট। সুরা, নারী, মাদক, জুয়া কিসে আসক্ত ছিল না সে। জেরায় বিনয়েন্দ্র জানিয়েছিল, হ্যাঁ, আগেও একবার টিটেনাসের জীবাণু দিয়ে মারতে চেষ্টা করেছি, পারিনি। তাই এবার ওই প্লেগের জীবাণু। এর জন্যই বম্বে পাঠাই তারানাথকে। সেখানে গিয়ে কয়েকজন ডাক্তারকে পয়সা দিয়ে হাত করে তারানাথ। ওদের থেকেই প্লেগের জীবাণু পায়। ওরাই তারানাথকে ল্যাবে ইঁদুরের ওপর পরীক্ষা করার সুযোগ করে দেয়। পরীক্ষা সফল হতেই ব্যাকটেরিয়া কলকাতায় নিয়ে আসে তারানাথ। হাতে অস্ত্র পেতেই অমরেন্দ্রকে খুন করার প্ল্যান বানায় বিনয়েন্দ্র। তারানাথের সাহায্যেই এক কন্ট্রাক্ট কিলার খুঁজে বার করে সে। এরপর 1933 সালের 26শে নভেম্বর
নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করতে সফল হয় তারা। এখন প্রশ্ন হচ্ছে, এই কন্ট্রাক্ট কিলার কে ছিল? এই প্রশ্নের উত্তর বহু চেষ্টার পরেও খুঁজে পায়নি কলকাতা পুলিশ বা বেঙ্গল ইন্টেলিজেন্স সার্ভিসের কেউই। বিচারে ফাঁসির সাজা হয় বিনয়েন্দ্র এবং তারানাথ ভট্টাচার্যের। পরে এই সাজা পরিবর্তিত হয় যাবজ্জীবন কারাদণ্ডে। আন্দামান সেলুলার জেলে পাঠিয়ে দেওয়া হয় তাদের। তবে 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর ছাড়া পেয়ে যায় তারা। ততদিনে অবশ্য বিনয়েন্দ্র একজন বদ্ধ উন্মাদে পরিণত হয়েছে। জানা যায়, বাড়ি ফেরার কয়েক মাস পর নিজের মাথায় নিজেই গুলি করে আত্মহত্যা করে সে। তারানাথ ভট্টাচার্যের খবর এর পরে আর পাওয়া যায়নি। যেহেতু এটি একটি বায়োক্রাইম ছিল, তাই এই মামলা শোরগোল ফেলেছিল সারা বিশ্বে। এর প্রভাব এতটাই ছিল যে এই খুনের ডিটেল রিপোর্ট করতে সেই বছরই ডিসেম্বরে টাইমস ম্যাগাজিন থেকে প্রতিনিধিরা এসেছিলেন কলকাতায়। এরপর 1934 সালে টাইমস ম্যাগাজিনে মার্ডার উইথ জার্মস এই শীর্ষক সহ এই মার্ডার কেসের বিস্তারিত প্রতিবেদন বের হয়। সিঙ্গাপুরের জনপ্রিয় সংবাদপত্র স্টেটস টাইমস এই ঘটনাকে আখ্যা দেয় পাংচার্ড আর্ম মিস্ট্রি বলে। তবে এত কিছু সত্ত্বেও অধরা থেকে গিয়েছিল আসল কন্ট্রাক্ট কিলার। বেশ কিছু দশক পরের ঘটনা, 1978 সাল। লন্ডনের রাস্তায় দাঁড়িয়েছিলেন বুলগেরিয়ার এক সাংবাদিক। কমিউনিস্ট বিরোধী এই সাংবাদিক সেই সময়ে দেশত্যাগী। হঠাৎ এক পথচারীর ছাতার খোঁচা লাগে তার পায়ে। খানিক পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অবশেষে 3 দিন পরে মারা যান। চিকিৎসকরা জানান, শরীরে রাইজিন প্রবেশ করায় এই লেখকের মৃত্যু হয়েছে। কমিউনিস্ট বিরোধিতার মাসুল তাকে নিজের প্রাণ দিয়ে দিতে হলো। মনে করা হয় এই হত্যার পিছনে হাত ছিল কেজিবির। কিন্তু পদ্ধতিটা সেই বিনয়েন্দ্র তারানাথের অবলম্বন করা পন্থা। তাহলে কি কেজিবির এই গুপ্ত এজেন্টদের পথ দেখিয়েছিল পাকুড়ের ওই 2 লম্পট? শুনছিলেন ইনস্ক্রিপ্টের ক্রাইম পডকাস্ট পাকুড় হত্যা, ভারতের প্রথম বায়োক্রাইম। কণ্ঠে সঙ্গীতা ঘোড়ই ও মাহমুদ আলম। লিখেছেন অরুণাভ নাগরায়। পরিচালনায় অভিরূপ পাল এবং সম্পাদনায় হাসিবুল মোল্লা। শুনতে থাকুন ইনস্ক্রিপ্টের ক্রাইম পডকাস্ট।